जोड़ा ऑर्डर भी दिया। अरे रास्ते का रुपया तो देना पड़ेगा। रुपया तुम्हें कैसे चलेगा इसका? हमने करोड़ों रुपए इन्वेस्ट किया मुनाफा के लिए। हम तो दाम शॉप में खोला नहीं। और खोखा सत्य बाबू अपना रास्ता डरता आराम से ना पूरा बाप में एकदम 5 मिनट फेंक दिया। अरे छोड़िए एक साल पहले आपका अफसर डरता रुपया देकर ये लोग अभी तक एक बार भी पूरा बाप के साथ देखा कुछ ये लोग। ये कैसा बंगाली मजदूर बाप को लाभ करता है और दीदी का भाव बढ़ते हैं। ছেলে আমার খুব বাবা মাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, খুব ভালোবাসে আমার। সত্য বাবু আপনি बहुत सीधा साधा आदमी আছে, इसीलिए আপনাকে बहुत दुख पेते হবে। हाय सिया राम, ऐसा बाप को घर से निकाल दिया। हमारा व्यवसाय আছে, कोई दान छत्र नहीं। नाम क्या है? छोड़ झमेला जल्दी हटाओ। जय सिया राम, जय सिया राम। বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে বলে সন্তানের ওপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। শুধু শুধু একবার আমাকে তোর ঘরে নিয়ে চল বাবা, তোদের আমি একবার দেখতে চাই। সন্তানকে ছেড়ে বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে পারে না রে, পারে না। কত বাধা বিপত্তিতে বাবা মায়ের স্নেহের বারণ কেন হয় না রে বাবা, কেন হয় না? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আর তার আশা করছে সে বলবে না
ভালোবাসবার এই তো এসেছে দিন ভালোবাসবার ওই শোনো পাখিরা বলছে কথা সত্য চক্রবর্তীর একমাত্র আইবুড়ো কন্যা যৌবনের বাঁধ ভাঙা বন্যা রাজা বলেছেন যৌবন যেন কলসি জল মনে হচ্ছে যেন উঠলে ওটা দুধ ওই মুদ্রা করবে একবার ফোন দিয়ে দেখলে কেমন হয় গুইরা আপনার মতো মহাপুরুষের সেবায় লাগলে ওই জীবন ধন্য হয়ে যাবে বড়বাবু কি অনুমতি করে তুমি আমার কাছ থেকে অনুমতি চাইবে এ কথা আমি ভাবতে পারছি না কইলাম তুমি তো জানো আর বলতে হবে না বরং এই গুইরাম গান যখন কানে শুনে নিয়েছে মনের কথা জেনে রাখুন মাল আপনার বেডরুমে পৌঁছে গেছে সে বিষয়ে তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কইলাম আমি জানি এসব কাজে তোমার জুড়বে না ভার তবে তুমি তোমার কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক পাবে কইলাম শুধু ওই কুসুমপুরের কুসুম কলি ওই সবজিকে যদি একবার পাঠিয়ে দিতে পারো আমার বেডরুমে চলো বাজিয়ে দেখে আসি এই সাপুরের বেডরুমে নাগিনী নাচে নাকি খোঁজ করে বেড়ে আছে চিরকালের মতো খোঁজ করা একেবারে বন্ধ করে দেবো তারপর রাতে আমার কামিনী ফুলের বাগানে যৌবন বন্যায় উচ্ছ্বসিত সতীর যৌবন মধুপান করে কাটাবো যাবি তারপর অন্ধকার নিকট অন্ধকার রাতের অন্ধকারে এক দুরন্ত নাগিনীর সত্য আর এক সাপুরের
ফসল ফলাবার পাশাপাশি আমি যদি মাটি হই, আমি হবো ফসলের পূর্বভাগ। আমি যদি বৃষ্টি হই, আর আমি নদী হলে আর সেই সমুদ্রের ফেনীল ঢেউয়ের তালে তালে নাচতে নাচতে আমি গাইব মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেলে নিতে মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেলে সাগরটা পারে না কখনো পারে না সাগরটা পারে না কখনো পারে না সাগর পাড়ি আপনার মুখে রাখি ছোট বাবু সমুদ্রে হাবুডুবু চি 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 দাদার মাংস আমার এবার ধুয়ে মিশিয়ে দিলি খাচ্ছি। দুজনের এতখানি অত পতন কি করে হলো? বুঝতে পারলেন না বড়বাবু? সবই ওই মাগির চুরি, সবই ওই মেয়েটার কাছে। অনেক প্রতি রাস্তায় মাথা চুল পর্যন্ত টিকে আছে। মেয়ের দিয়ে দেবে ওই বাপের সাথে, তাই বোধ হয় দড়ি খুলে বকে ছেড়ে দিয়েছে। একটা ভিখারির বাচ্চা চালে কি করে এই চৌধুরী বংশের মান সম্মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দেবে, তা আমি কিছুতেই হতে দেব না। কি করবেন বড়বাবু? ওই ভিখারি বাচ্চা ভূতারি সত্য চক্রবর্তীকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবো। এলে আর জলে যেমন নিষ্ঠায় না, তেমনি ধনী আর দরিদ্রেও কোনো প্রেম হয় না। কি বললি পাগলা? চুপ কর, চুপ কর মূর্খ। মূর্খ? তোর মুখ না কত বড় কথা? বড়বাবু, মেজবাবু, আর ছোটবাবু, আর রাজনকে, আর তুমি একটা আত্মশিব মানে এই ফেরা সারাংকে মানুষকে প্রায় মাটি। নাম কি রে? কালকে শুনবো My name is অসময়। আজকে অসময়। শুনবো। হ্যাঁ হ্যাঁ অসময়। স্বাধীন ভারতের অবাক করেছিল ভাবতে ভাবতে আজ আমরা যে সময় এসে পৌঁছেছি, আজকে রাত্রির জায়গা আমি সেই অসময়। কালকে আবার এখানে কি চাই?
তোমার সীতাহরণের চক্রান্ত ফাঁস করতে চক্রান্ত জানিস বড়বাবুকে জানি না আবার তোমার বড়বাবু কলির রাবণ মুখে চোখ আমি বলে আমার পাবো আমি তোমার মুখে 10টা জুতো মেরে বুঝিয়ে দেবো ওই মানুষ শুধু মার খেতে নয় ওই জন্য মার দিতেও জানে। আল্লাহ কিন্তু ওই বলি ভালো বলি না বলো কোন কাজটা খারাপ আর কোন কাজটা ভালো আশা করি সেটা তোমার থেকে শিখতে হবে না বিজন চৌধুরী। দুর্যোধনের মুখোমুখি দাঁড়িয়েছে অর্জুন অধর্মের মুখোমুখি দাঁড়িয়েছে ধর্ম তাই ধর্ম মারাতে চাইছে মূর্খ ভগবান শ্রীকৃষ্ণ যাদের সহায় তাদের কখনো তুই কিছু করতে পারবি না কোনদিনও না। সারা একটা পাগল ছাগল আমাকে জ্ঞান দিয়ে চলে গেল। অজ্ঞানকে পাগল কেন প্রয়োজনে ছাগলও জ্ঞান দিয়ে যায়। তোমার এই লাল চোখে তোমার চামচা গুলিরা ভয় পেতে পারে এই মধু বাউরি তোমাকে ভয় করে চলে না। মধু বাউরিও স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে শিক্ষিত সমাজে মানুষের মতো মানুষ হবার স্বপ্ন দেখেছিল এই সমাজে একজন হওয়ার কিন্তু এই ভুলধরা সমাজ ব্যবস্থা আমাকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাই আজ তোমাদের মতো শিক্ষিত শয়তানদের বেইমানি দেখলে আমার মধ্যেকার বঞ্চিত অশিক্ষিত বিবেকটা সিংহের মতো বর্জন করে ওঠে। তাই আজ তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি বিজন চৌধুরী দ্বিতীয় দিন থেকে তোমাদের এইরকম অসভ্যতা দেখলে এই মধু বাউরি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবে না। তার আগে আমি তোর বীজ দাঁত একেবারে ভেঙে দেবো মুছে দেবো তোর স্বপ্ন তারপর আমার কামনার আগুনে জ্বলে পুড়ে মরবে কুসুম সুরে কুসুম করে ওই সখী না এই ঢিঙ্গি মেয়েটাকে নিয়ে পারি না বাপু সন্ধ্যা হয়ে গেছে এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম কি নেই সে সকালে না খেয়ে অফিসে বেরিয়ে গেছে সেবার একবার তো হুশ নেই সখী আরে ও সখী চোখের আড়াল হয়ে অন্য সখী কই মা সখী ছাড়া কি এই সংসারে আর কেউ নেই না নেই মেয়ে হয়ে জন্মেছে সংসারে কাজ তো শিখতে হবে তাকে সারাদিন চলতে করে পাড়ায় বেড়ালে চলবে মনে করতে জানি জলাতে গভর্তে সময় লাগে বাচ্চা বলে দিয়েছিল তাই সন্ধ্যা হয়ে গেছে তুলসীদের প্রদীপ জ্বালাতে হবে সাজাতে হবে বলে সেগুলো কি আমাকে বলে দিতে হবে বুঝবি যখন পরে ঘরে যাবে তখন সব বুঝবি পরে ঘরে যেতে আমাদের পরে বই গেছে আপনি ভিঙ্গি মেয়ে হয়ে দাদা বাবার ঘরে বসে বসে খাবে মেয়ে কথা শুনে তো আবার গা চলে যায় বলে এই যে ঠাকুরের মতো দাঁড়িয়ে না থেকে যাও তুলসী তোরা প্রদীপটা ছেড়ে দাও যাই আমি হাত পুড়ে ছেলেগুলো রান্না করে দিয়ে না মরণ হল না আমার শান্তি নেই এখনো তো ছেলে দুটো এসে বলবে সেন্টার থেকে একটা বল ধরে দুইজন বিপক্ষ খেলাটা কাটিয়ে ডান পায়ে ছোট্ট নট করে বাঁ পায়ে মারলাম ব্যাট বলি গোল তাই লিখবে একদিন দেশের সমস্ত কাগজপত্র লিখবে দুর্দান্ত বলে বিপক্ষ দলকে সরকারি করলো ভারতের মারাদোনা এই সৌরভ চক্রবর্তী বাবা সর্বশান্ত হয়ে গেছে এখন তো ভরসা বড়টা চাকরি আমি কিন্তু ভেবো না কলকাতার কোনো এক এ ডিভিশনে যদি চান্স পাই তাহলে চাকরি আমার কথা আর এ ডিভিশনে আমি ফেলবই চাকরি আমি পাবই তুই আর কথা বলিস না বেরিয়ে যাচ্ছিস গোল তো আর দিতে পারলি না ফুটবল নয় মা ফুটবল নয় খেলা
কল পরিত্রার জন্য এটা কিন্তু গোল নয়। তুমি বলো এ সংসারের রেফারি রেফারি চক্রবর্তী যতদিন বেঁচে আছে ওদের কোনো চিন্তা নেই। দুঃখ দারিদ্র অবজ্ঞা হ্যাঁ তবু সমস্তকে আমি গলার মালা করে পড়বো। এসে গেলে একই নামে রক্ষে নেই সুগ্রীব দূষণ। এক যখন এসে গেছে আর আমাদের গোল খাওয়ার কোনো ভয় নেই। তুমি এখন বাজি বাজিয়ে হাত টাইম দাও না, কারণ তোমার মারা ধরা চাই এখন খানা পিনা। এক বাটি ডাল আর রুটি চাই 10 খানা, এক খানা কম নয়, হতে হবে মারা ধরা। ফুটবল পাগল হয় কাকে বলে জানো জানো মমতা, আমার যদি সামর্থ্য থাকতো ওই সৌরভকে আমি কলকাতার কোনো বড় দলে খেলাতাম। খাওয়া তো খুব হয়েছে, ছেলেকে আশকা দিতে হবে। এত বড় করে তোমার সংসার চলছে, সেই খেয়াল আছে তোমার? এতদিন তো আমি সংসারেরই বোঝা টেনে এসেছি মমতা। তার কারখানা যদি না লক আউট হতো তাহলে আমি ওকে ঠিক ঠিক খেলাতাম। কলকাতা গেলে 20 খানা চাইবে, জোটাবে সে রুটি। ওই রুটিটা না হয় আমি জোটাবো মমতা। হ্যাঁ এখনো তো আমি চুপ করে বসে নেই। এই শিশুদের বর্ণ পরিচয় কথামালা নানা রকম বই বিক্রি করে এখনো তো আমি কিছু রোজগার করি মমতা। তবু তো বড় ছেলের মনে পড়বে বড়রে একমাত্র স্বামীর সেগুলো ছিঁড়ে যাচ্ছে, আমি সে কথা তাকে বলতে পারি না। তুমি না বললেও আমি জানি মা। তাই চাকরি কত মাসের বেতনের টাকায় কিনে এনেছি আমার মায়ের শাড়ি আর বাবার ধুতি। প্রয়োজন আছে মা? এই না বাবা। সমস্ত টাকাই তোমরা তুলে রাখো। আজ আমার জীবন সার্থক হয়েছে না। যারা আমাকে সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, অতি দুঃখ কষ্টে আমাকে শিশু থেকে মানুষ করে তুলেছে, তাদের আশা আমি পূর্ণ করতে পেরেছি। দেখো মমতা দেখো, যুগটা আজ বদলে গেল, সন্তান আজও আমাদের বদলায়নি। তাই তো আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ওগো একবিংশ শতাব্দীর নব্য যুগের সভ্য মানুষ, তোমরা চেয়ে দেখো, পৃথিবীটা আজ বদলে গেল, সন্তান আজও বদলায়নি। পৃথিবী থেকে আজও স্নেহ বিলুপ্ত হয়ে যায়নি, মায়া মুছে যায়নি। সন্তান আজও সন্তান, সে শত্রু হয়ে যায়নি। দেখো দেখো মমতা দেখো, ঈশ্বরের আশীর্বাদ মনে করে তুলে রাখো মমতা, তুমি তুলে রাখো। আরে তোর হাত খরচে কিছু টাকা রাখবি তো? তুমি তো হাতে তুলে দেবে, তাই আমি নেবো মা। চল বাবা চল, সকালবেলা তোকে আমি কিছু রান্না করে দিতে পারিনি, এখন চল তো কিছু মুখে দিবি চল। তুমি একা কত বলো মা, আর সখীটা এখনো সংসারে কিছুই বোঝে না। তাই বলছি রান্না না করতে পারলে করো না, আমি দুপুরে মিলটা অফিস ক্যান্টিনে খেয়ে নেবো। খাবি না? আরে হতভাগা, আমি মরে যাবার পর তুই ক্যান্টিনে খাবি। এখন আইডিয়া মুখে কিছু জানো মা, আজ আমার অফিসের মিস মুখার্জি জিজ্ঞাসা করে সবকিছু তাই না? আমার অফিসের মিস্টার বিমান মুখার্জি। তো কিছু বলছিল নাকি বাবা? হ্যাঁ বলছিল, হঠাৎ বললো গৌরবাবু আপনার মা বাবাকে দেখতে খুব ইচ্ছা করছে। উনি কি বললেন? তাহলে আমি বললাম তাহলে চলুন একদিন আমাদের বাড়ি। তা তুই কি বললি? বললাম তাহলে বললো হঠাৎ চলে যাবো, একদিন ঠিক না জানিয়ে হঠাৎ ঠিক তোমাদের বাড়িতে চলে যাবো, এরকম কথা কি মানে হয়? আরে ঠিক আছে বাবা, আসুক না তোর ম্যানেজার বাবু, যত্ন আগে কোনো ত্রুটি রাখবো না। সখী, আরে ও সখী,
কাজের মেয়ে হয়ে গেছে দেখছি। বল তোর কি চাই? বলবো আমার একটা বৌদি চাই। তোকে কেন ভাবনাছিস কেন? সারা জীবনে খেটে খেটে মা এই সংসারে মরলো। অসুখ বিসুখ না হলে একটু বিশ্রাম হয় না। দাদা আমার মাকে সাহায্য করার জন্য তুই একটু বিয়ে কর না। তোকে মাথা তোর বিয়ে না দিয়ে আমি করবো বিয়ে? এ কথা তুই ভাবলি কি করে? আমার বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না। তার মানে সমস্যা প্রকাশ্যে অবশ্য ছোট একটা চাকরি বাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। থাক বাবা থাক, আপনাকে বিয়েটা করতে হবে না। কপালে সুখ না থাকলে কেউ সুখ দিতে পারবে না বাবা। এরকম বয়সের ছেলেরা বিয়ে না করে ছেলে বউকে সুখে সংসার করছে। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু এই যুগে মেয়েকে বউ করে ঘরে এনে তুমি সুখ শান্তি পাবে না। কেন বাবা? মডার্ন বৌমা আর পুরনো যুগের শাশুড়ি বনিবানা হচ্ছে না? মানে 99টা ফ্যামিলিতে যা হয়ে থাকে, এর পরেও কি তুই আমাকে বিয়ে করে বৌমানে আনতে ঘরে বলবি? বলবো বলবো এরপরে বলবো আমাদের বৌদি চাই বৌদি চাই বৌদি চাই। চিরন্তন প্রথাকে মেনে নিতে হয় দাদা। তুমিও যে বিয়ে করে বইয়ের পদসেবা করবে না তার কি গ্যারেন্টি? শোনো, আমার একটা কথা তোরা ভালো করে শুনে রাখ। সূর্য পশ্চিম দিকে ঢুকে শুনলে তোরা বিশ্বাস করতে পারিস, কিন্তু এই গৌরব চক্রবর্তী বউকে মাথায় করে রেখেছে এই কথা বিশ্বাস করি না। কোন কথা? আমার মা বাবা ভাই বোনকে আমার বউ যদি অশ্রদ্ধা অসম্মান করে, সেই নিয়ে আজ যে সংসার করুক এই গৌরব চক্রবর্তী করবে না। সেটাতে আমাদের ভাগ করে বাবা। তার জন্য কারের কাছে আমি কোনো অভিযোগ করবো না। আসলে চোখে জল মুছে আমি ভাববো সব আমাদের দোষ। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, কিন্তু নয়। সন্তানের সুখে যে মা বাবার সুখ বাবা, তাই তুই অমত করিস না বাবা। আমি যে নাতি নাতি নিয়ে বুড়ো বয়সে শান্তিতে থাকতে চাই, অমত করিস না রে খোকা। আমি এই মাসের মধ্যেই না একটা লক্ষ্মী প্রতিমা মেয়ে দেখে তাকে বৌমা করে ঘরে নিয়ে আসবো। কেমন মা, মাকে বুঝিয়ে বললাম সুখ দুঃখে আমার জীবন ভালোই কেটে যাচ্ছে। পরে মেয়ে ঘরে এলে অশান্তি করাবে, তোদের পর করে দেবে। আরে দাদা, ঘরে মেয়ে ঘরে এসে ঘরে তোকে পর করে দেয় না, তাকে ভালোবেসে আপন করে নেয়। আপনার বাস্তব এক নয়। সব মেয়েও কিন্তু সমান নয় দাদা। এই যুগে মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু আছে? ওরা শুধু ভাঙতে জানে, করতে জানে না। কিন্তু ইতিহাস যে অন্য কথা বলে। কি বলে? যারা ধ্বংস করে তারাই সৃষ্টি করে। অতএব যারা ভাঙতে পারে না তারা গড়তেও পারে না। রাইট? ইউ আর রাইট। স্যার আপনি আমাকে দেখে খুব আশ্চর্য লাগছে তাই না? তোমাকে তো বলেছিলাম ঠিক সময় ঠিক জায়গায় আমি হাজির হয়েছিলাম, তাই হঠাৎ চলে এলাম। কিন্তু আপনি আজই মাত্র অফিস বললেন। ভেবে দেখলাম দেরি করাটা উচিত হবে না। এরা আমার ভাই আর আমার বোন। ও আরে এই তোমার বিয়ার ভাই সেই মারাদোনা। হ্যাঁ স্যার। আসলে তোমাদের সকালের কথা গৌরব মুখে এতবার শুনেছি না, যে আমার মুখস্থ হয়ে গেছে। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো এখানে আসার আমার উদ্দেশ্য কি। আসলে আমার একটা বিবাহযোগ্য বোন আছে, সেই বোনটিকে আমার দাদা ঘরে চাপাতে চাইছেন। এখনো বিয়ে হয়নি, শুধু বিয়ের সম্বন্ধ এসছে। তাতেই দোষ। দেখি যদি আপনার বিয়ে হয় তোর আমার কোনো কথা বলাই চলবে না। আমি কি তোমার বাবা মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন, কিন্তু আমার একটা অসুবিধা আছে। মাত্র 1 মাসের চাকরি, আমাদের লেখাপড়া শিখাতে বাবা অনেক টাকা ঋণ করেছে, সেই সমস্ত ঋণ আমাকে শোধ করতে হবে। সেটাই তো উপযুক্ত কর্তব্য। বিবাহযোগ্য বোন আছে, বেকার ভাই আছে, আর ভালোভাবে বাঁচার মতন বাড়ি নেই, তাই কাজেই আমার পক্ষে বিয়ে করা অসম্ভব। সম্ভব নয় বললে আর ছুটছে কে? উনি যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ওখানেই তোমার বিয়ে হবে। আসুন আসুন আমার সঙ্গে। যেই বাড়ি থেকে প্রজাপতি উড়ে এসে আমার দাদার গায়ে বসেছে সেই বাড়ির মেয়ে হবে আমাদের বৌদি। নাকি বলিস না? এই যে আপনি আসুন তো, আপনি আসুন আমার সঙ্গে, আমার মায়ের কাছে আসুন।
ডোন্ট ওয়ারি বাবার, আমি গ্যারান্টি দিচ্ছি আমার বোন পিয়ালি মোটেই খারাপ নয়, আদর্শ শিক্ষায় শিক্ষিত। আশা করি তুমি ওকে বিয়ে করলে সুখীই হবে। তার কথা শোনে, মেঘ যখন উঠেছে বৃষ্টি তো নামবেই। বৃষ্টি নামবে, ভরা সাগরের ঘন কালবে, গরু কম্বের গঞ্জরে বৃষ্টি নামবে। ঘনকাল বিদ্যুতে, বিদ্যুতের ঝড়খানিতে বৃষ্টি নামবে। এক ফোঁটা বৃষ্টি থেকে সৃষ্টি হবে নদী, সাগর, সমুদ্র। ধুয়ে মুখে তুষার হয়ে যাবে এই অভিশপ্ত মানুষে যত লোক লালসা। চিৎকার করছিস কেন? আমি ঝড়, আমি সাইক্লোন, আমি মহাকালের মহামলয়, আমি পাগলা। এটা পাগলামো করার জায়গা নয়। ভয় পেয়েছো? চুটিয়ে মুখ ছেড়ে দেবে সালা তুয়ারের বাচ্চা। দাদু দেবে, দাদু দেবে। তাহলে মায়ের ভয়ে বেড়ি পড়াবে কেমন করে? মায়ের হাতে সিংহন পড়াবে কেমন করে? আমি তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি, বলি ঘরে তোর এই যদি তোমরা মায়ের ভয়ে বেড়ে পড়াতে চাও, আমি কিন্তু তোমাদের ক্ষমা করবো না। আমি তোমাদের সব করে বিশ্বাসঘাতককে গুলি করে মারবো। তারপর আমি তোমাদের মৃতদেহ বোঝানিয়ে তাতুই তাতুই করে নাচবো। গেটের ভেতর ঢুকে পাগলামো করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তামাশা দেখছো। এটা পাগলটা গেটের ভেতর ঢুকলো কি করে? নিকালো, জলদি নিকালো। ও তুমি যাই বলি নামো। এটা তাবুক মার মারকে इस स्थान को बाहर निकालो। ব্লাডি বাস্টার্ড, শনির মতো আমার পিছনে লেগেই আছে। নিকালো, জলদি নিকালো। বাঁচতে পারবি না শয়তান, আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আদিল, আদিল হিম্মত তো মানবিকতা। আমি যদি কেউ হই সজন মুয়া সাদারে, তোদের দিন আমি তুলব, তোদের দিন আমি তুলব, তোদের দিন আমি তুলব। কতদূর আগে আছে? কথা বলছি, এক মাসের মধ্যে মেসেজ এসে যাবে। কত টাকা অ্যাডভান্স দিয়েছো? 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি। কত টাকা অ্যাডভান্স দিয়েছো? 10 লাখ টাকা। 10 লাখ টাকা? 500 টাকা নোট ছাপা যাবে। আরে সালা, তা কত টাকা নোট ছাপা যাবে গো? 500 টাকা বলে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাগজ কে ছাপাই দেবে? আরে 500 টাকা কত সস্তা। আচ্ছা ওকে ওকে। তুমি এখন যেতে পারো, গো না। আরে পেয়ে যাবে পেয়ে যাবে, মাল এসে পৌঁছানোর সাথে সাথে তুমি তোমার সব টাকা পেয়ে যাবে। রাখি আজ যদি পারো একবার সকালবেলা আমার ম্যানেজারের সঙ্গে দেখা করো, নতুন কাজের সন্ধান পেলেও পেতে পারো। যাও 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 যাও। এই বিজন চৌধুরী যেমন শিয়ালের ধূর্ত, এমনি নেকড়ের মতো হিংস্র। ঠিক লোকের দ্বারা ঠিক সময়ে ঠিক কাজ গুছিয়ে নেওয়াটাই আমার ধর্ম। আপনার ভাইটির সর্বসব রসা চলে গেল। কি হয়েছে নাকি? আজকে আমি ছোট বাবুর নারী নক্ষত্র খোঁজ নিয়ে জানলাম। আরে কি জানলে তাই বলো। অমানুষ হয়ে গেছে দাদা। সুজন
সমস্যার সমাধানে জটিল সমস্যার সমাধানে আমি তো তোমাকে ডাকতেই পারি। আর তাছাড়া উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমার চেয়ে জ্ঞানী। শিক্ষা দুটো এক জিনিস হয় না। তা হতে পারে, হতে পারে। যেটা বলছিলাম আর কি, তুমি ওই পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তী মেয়েকে চেনো? হ্যাঁ, হ্যাঁ, ওই মেয়েটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। ছি ছি ছি, বড় ভাইয়ের মুখের ওপর কথা বলতে তোমার লজ্জা হলো না? এখানে আসার আগে লজ্জাবোধ বস্তুটা বাইরে রেখে এসেছি। আমার মতো দিনের আলো অভিনয় করে রাতে অন্ধকারে শয়তান থাকতে পারবো না বলে সুজন! ওই যে যখন জেনেছ তখন ভালো করে নিয়ে একটু সত্যকে কোনোদিন সত্যি আমি বিয়ে করবো। আরে তুই কি এখানে নেশা করে কথা বলতে এসেছিস? তবে রাত থেকে নেশা করে আসবো, কারণ কারণ নেশা করতে সঙ্গে কথা বলতে নেই, নেশা করে আসাই উচিত। সুজন! তোর স্পর্ধা কিন্তু দিনের পর দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই শুধু চিনিস এই বিজন চৌধুরী তোর দাদা, কিন্তু জানিস না আমার কালো ইতিহাস, জানিস না আমার অন্ধকার জগৎ। জন, জ্ঞানবুদ্ধির উপর নির্ভর করে এই পুরুষের ভূত ভবিষ্যৎ আমি সেই বিজন চৌধুরী। আর এও জানি যে সম্পদের অহংকারে তুমি বলতো, সেই সম্পদের রাতের মালিক আমি। তোকে আমি একটা খানা করিয়ে দেবো না, দেখি তুই কি করতে পারিস। সম্পদ অর্থ অর্থ আমার কাছে তুচ্ছ দাদা, তাই সখীর হাত ধরে এই যাবো পথে। তবু তো এই ভিখারি ব্রাহ্মণ সত্য চক্রবর্তী মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ, ভালোবাসার কাছে গড়ি ধরিয়ে কোনো পার্থক্য করে না। এখন আর গরিব নেই সত্য চক্রবর্তী, বড় ছিল অফিসারের চাকরি দিয়েছে, মোটা টাকা মাইনে, তাই সত্য রাখুন আঙুল খুলে কলা গাছ। তুমি খাবো বই না। আমি যদিও জীবনে কাউকে ভালোবাসতে পারি, তাই বলে তোমার ভালোবাসার অমর্যাদা করবো এই কথা তুমি ভাবতে কি করে? ওই পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তী মেয়েকে বিয়ে করে বউ করে ঘরে নিয়ে এসো। না, তবে তার জন্য কিন্তু তোমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। জানতাম তুমি এত কঠিন নির্দয় হতে পারো না দাদা। ওরে পারতাম রে ভাই, পারতাম। যদি মায়ের পেটের ভাই তো আরে অন্য কিছু হতিস রে ভাই। তোমার কথা আমি মাথা পেতে নিলাম, তুমি আবার প্রমাণ করে দিলে ভাই যতই খারাপ হোক না কেন অবশ্যই ভাই ভাই কোনোদিন শত্রু হতে পারে না, শত্রু হতে পারে না। এটা কিরকম হলো বড় বাবু? ওটা তোমার মাথায় ঢুকবে না বুঝলা। অত্যন্ত জটিল বৈষয়িক বিষয়। অতি চালাকে গলায় দড়ি। ওরে মূর্খ সুজন! এবার বুঝবি এই বিজন চৌধুরীর আসল রূপ। ভাই হয়ে ভাইয়ের মুখে খবর দেবে। দুনিয়া থেকে বিদায়। দেখবি তুই এই গাছতলাতে শুয়ে শুয়ে। নমস্কার, হ্যাঁ। আমি কুসুমপুরের সত্য চক্রবর্তী। আরে আসুন আসুন আসুন, আপনার মতন একজন সৎ ব্রাহ্মণের পদধূলি আমার বাড়িতে পড়বে এ কথা তো আমি ভাবতেই পারছি না। বলুন। নিতান্ত দায়ে পড়ে আপনার কাছে আসতে হলো বড়বাবু। দায়? তা কিসের দায়? কন্যাদায়। কন্যা দায়? হ্যাঁ, আমার মেয়েটাকে যদি ভাতৃবধূ করে দয়া করে আপনার পায়ে ঠান দেন, তাহলে এই বৃদ্ধ ব্রাহ্মণ কন্যাদান থেকে মুক্তি পায়। মুক্তি পেতে কি আর বাকি? তোমার মেয়ে তো যৌবনের জল তরঙ্গ বাজিয়ে ছোট বাবুর মাথাটা আগেই বিগড়ে দিয়েছে। আরে বাবু, শুনলাম না তোমার বড় ছেলে নাকি ব্যাংকে চাকরি পেয়েছে? হ্যাঁ, ঈশ্বরের অসীম কৃপায় ছেলেটা আজ চাকরি পেয়েছে। একটু বরকন যদি দিতে পারেন তবেই কিন্তু এই আপনার মেয়ে চৌধুরী বাড়িতে বউ হয়ে আসতে পারবে। হ্যাঁ, আমার যথাযোগ্য দেবার চেষ্টা করবো বড়বাবু। শুনে রাখো চক্রবর্তী, এ আমাদের লাভ নয়। কুমড়ো যত পাকবে তত দাম বাড়বে। কিন্তু সুজন বাবাজি, আরে ওই সুজন কি বলেছে ওসব আমার বলে জানার দরকার নেই। আপনি যদি এই চৌধুরী বাড়ির উপযুক্ত বরকন দিতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যে
বিয়ে হবে, তবে কোনো আড়ম্বর নয়, কোনো জাঁকজমক নয়, গোপনে হবে সুজন আর সখীর বিয়ে। আমি আমার যথাযোগ্য দেবার চেষ্টা করব বড় বাবু। শুধু শুধু আমার মেয়েটাকে আপনাদের পায়ে ঠাঁই দিয়ে এই বৃদ্ধ বাবাকে কন্যাদান থেকে মুক্তি দিন। মেয়ের বাবা হলে না কেউ বুঝবে না কন্যাদানের কি বেদনা বেদুর জ্বালা। এই জ্বালা থেকে আমাকে মুক্তি দিন বড় বাবু, মুক্তি দিন। মুক্তি এবার তুমি তোমার খেলা শুরু করো। আজ সকালে আমার ব্যবসার জরুরি কাজে সুজনকে পাঠিয়ে দাও কলকাতায়। আর ব্যবসার কাজ শেষ করে সুজন ফিরে এসে দেখবে উড়ে গেছে। উড়ুন ধরে। উড়ে গেল? জিনিসটা ডানা বাজালো নাকি? এই মাত্র আমি ডেলিভারি সোনার হাতটা খুলে রেখে বাথরুমে ঢুকেছি স্নান করতে, এসে দেখছি নেই। সখী, এই সখী, আমার হাতটা কোথায়? শুনে এমন ভাব করছো যেন মনে হচ্ছে তুমি একেবারে আকাশ থেকে পড়লে। হাত যেন জীবনে চোখেই না করে। আমার বাবা যে গরিব, বাবা আমাকে মেরে মধ্যে তিন ভাই বোন মানুষ হয়েছে, তাই সোনার হাট দেখার সৌভাগ্য এখনো আমাদের হয়নি। ওকে নিয়ে এক কামও করতে হবে না। হাতটা কোথায় রেখেছো তাই বলো। কি বলছো বৌদি? সত্যি আমি তোমার হাত দেখিনি। তবে কি জিনিসটা উড়ে গেল? ওটা অভিনয় করতে হবে না। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জিনিসটা যা পাওয়া যাবে না সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। আমার বৌদি আমাকে বিয়ে কথা দিয়েছিল, এবার আমি বৌদিকে কোন মুখে বলবো যে জিনিসটা চুরি হয়ে গেছে? আমি জানি বৌদি, বলো হারিয়ে গেছে। নিজেদের জিনিস কে নেবে বলো তো? এখন আমি বেশ বুঝতে পারছি, দাদা আমাকে একটা চোরের বংশে বিয়ে দিয়েছে। আমার বাবার তো কোনো মাপই ছিল না, দাদা এরকম জোর করে। বৌদি, একটা কথা মনে রাখবে বৌদি, আমরা গরিব হতে পারি কিন্তু অসৎ নই। না, সব সাধু যুধিষ্ঠির একেবারে বংশধর। আজ তোমার দাদা অফিস থেকে ফিরে আসুক, তারপর দেখাচ্ছি আমার শখের হাতটা আমি যদি খুঁজে না পাই। পেয়েছি বৌমা, তোমার জামা কাপড় কাছ থেকে এই টাকা সোনার হাটটা কোথায় ছিল? থাক! আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। সঙ্গে সঙ্গে চেঁচামেচি করবা, এই হাতটা ফিরে পেলাম। নাহলে এই হাতটা যে কার মনে ঢুকতো সেটা আমি ছাড়া কেউ জানে না। কাঁদিস না বা কাঁদিস না, ওটা আমি সহ্য করি না। তোমাকে ওদের প্রকারান্তরে আমাদের চোর অপমান পেয়ে গেল। ঠিক না। বিশ্বাস করো মা, আমি বৌদির হাত দেখিনি। আরে বলো, ভগবান আছে, তিনি তার বিচার করবেন। মা, তুমি আমাকে দাও, আমি মেরে দিলাম। না, তুই যা অন্য কাজ কর, তেলে হয়ে গেলে আমার বকাবকি করবে। মা, আসুক, আসুক আজ বর্দা। এই অন্যায়ের যদি একটা প্রতিকার না করতে পারি তাহলে আমার নাম সখী নয়। সখী, চুপ কর, অন্তবাদী। তোদের পরে তোর বিয়ে, আর অশান্তি করে লাভ নেই। মা, মরো মরো মরো, এইরকম করে অন্যায় হজম করে তিল তিল করে মরো মা, তিল তিল করে সখী, সখী, যা বাবা। অতমুখী রাগ করে চলে গেল শুধু শুধু। কিন্তু জানি না এটাই যে সংসারে নিয়ম। ছেলের বিয়ে দিলে মা, বাবা, ভাই বোন সবাই পর হয়ে যায়। শুধু শুধু আপন হয় একমাত্র বোন। তাই তো বড় বাবুর প্রস্তাব আমি মাথা পেতে গ্রহণ করে নিয়েছি মমতা। সুজন আমাদের পর করে দিল, নিশ্চয় নিজের বউকে ভালোবেসে আপন করে নেবে। হ্যাঁ গো, ওই দেনা পাওনার কথা বড় কাকে শুনিয়েছ? বড় খোকাই তো আমার অন্ধের দোষী, ওকে না শোনালে কাকে শোনাবো এই মমতা? শুনে কি বললো? শুনে বললো তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে দেখি। হায় ভগবান! যে ছেলে বিয়ে করতে
কথাই বলেছে বড় খোকা, আজ থেকে টাকা পয়সা বৌমার কাছে থাক। কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি ডেটল সাবান দিয়ে হাতটা ওয়াশ করে এসো, তোমার সাথে আমার সিক্রেট কথা আছে। আমার কেন কি অফিস থেকে ফিরে এসেই তো দেবীর নোংরা পায়ে হাত দিয়ে প্রণাম করলে, জানো ওদের পায়ে নোংরায় কত ডেঞ্জারাস পয়জন আছে। চুপ করুন, ছেলেকে শিক্ষা না দিয়ে একেবারে বাড়িয়ে দিচ্ছেন। আর তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যদি ডেটল সাবান দিয়ে হাতটা ওয়াশ না করে এসো, তুমি কিন্তু আমাকে টাচ করবে না। যত দিন যাচ্ছে বৌমার সভ্যতার মুখোশটা খরচ ছেড়ে বেরিয়ে আসছে। আমার কাছে বৌমা হচ্ছে লক্ষ্মী, কেন জানি না সে আজ আমাদের সহ্য করতে পারে না। এক হাতে তালি বাজে না মা। তোমরা যদি ওকে ঠিক টাইমে মাইনে নিতে, আশা করি পিয়ালির বাবারটা এত রুক্ষ হয়ে যেত না। হ্যাঁ, ভালো কথা। তোমরা সখীর বিয়ের জন্য যে আমাকে টাকা সংস্থান করতে বলেছিলে, সেটা আমি চেষ্টা করে সংস্থান করতে পারলাম না। তাহলে সখীর বিয়ে নির্ধারিত লগ্নেই সখীর বিয়ে হবে। দাদা যদি না দিতে পারে তাহলেও সখীর বিয়ে হবে। এর সম্বল এই বাস্তুবিটে বিক্রি করে আমরা টাকার সংস্থান করবো বাবা। কিন্তু যেখানে ভালোবাসার বিয়ে, সেখানে টাকার প্রশ্ন আসছে কেন? ভূষণ অতি ভদ্র রুচিবান যুবক বলে জানতাম। তার মতন ছেলে যে জঘন্য কনপটায় বিশ্বাসী, তা আমি জানতাম না। ওটা সুজন বাবাজির দাবি না, ওটা বিজন বাবুর দাবি। ঘর খরচা বাবু নগদ 2 লাখ টাকা দিলেই চলবে। এখন তো তোমরা যদি দিতে না পারো, শেষ চেষ্টাটা আমাকেই করে দেখতে হবে। কারণ সখী শুধু তোমাদের বোন, সখী কিন্তু আমার মেয়ে। তাই তোমাদের চেয়ে তাই দায়িত্বটা আমারই বেশি। আমার দায়িত্ব কিছু কম নয় কাকা বাবু। ও মধু? হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, সখীর বিয়ের খবরটা শুনে খাবার লোবার সামলাতে পারলাম না, তাই তো আমি 2 দিন আগেই চলে এলাম। বলুন বলুন, আপনার শরীর কেমন আছে? নোংরা পায়ে কখনো হাত দিতে নেই বাবা। ডেটল দিয়ে হাতটা ধুয়ে নিও, নাহলে পয়জন হতে পারে। হাসালেন আপনারা? গুরুজনের পায়ে হাত দিলে পয়জনের ভয় থাকে না, থাকে লুকোনো আশীর্বাদ। আমার প্রাইমারি স্কুলের বন্ধুরা কিন্তু এখনো আমার সাথে কথা বলছে না। কেন বন্ধু, আজ তুমি ব্যাংকের চাকুরে আর আমি হকার বলে? কিন্তু তোমরা ভালো করলে না। একটা বাইরের লোককে দিয়ে আমাকে অপমান না করালি পাচ্ছে। এরপরেও কি সখীর বিয়েতে আমাকে আর প্রয়োজন মনে হবে না? যার সৌভাগ্যে তোমরা এই সুখের মুখ দেখেছো, সেই গৃহলোকীকে তোমরা সবাই কিছুকে দেখতে শুরু করেছো না, তা আমার জানতে বাকি নেই। তবে একটা কথা শুনে রাখো না, সেও করলে তবে শ্রদ্ধা পাওয়া যায়, ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। আমাকে বাক্য মানে দিচ্ছিস না বাবা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। আরে আমার শিক্ষিত সন্তান, এই তো আমার উপযুক্ত সন্তান, যার সুখের জন্য আমরা নিজেদের সুখ বিসর্জন দিলাম। সেই ছেলে আজ উঠতে বসতে উঠিয়ে দিচ্ছে। বৌমার ভাগ্যে নাকি আমাদের সুখ এসেছে। ওদের বৌমার হুকুম না মানলে আমাদের ভাগ বন্ধ। আমি ভাবতে পারছি না মৌলা, মাত্র 1 মাসে তাদের এত পরিবর্তন। এটা তো সবে সূচনা ভাই, আসল নাটক এখনো আরম্ভ হয়নি। আমি যাচ্ছি বাবা, কোথায়? টাকার সন্ধানে। সরকার ছেলে তোমার বিমুখ করলে এই বেকার বাউন্ডারি তোমায় বিমুখ করবে না বাবা। আমি বোনের বিয়ে টাকা সংগ্রহ করে আনবো। তোমাদের আসার গলিমাটিতে যে সুন্দর গাছটা বড় হয়েছিল, ফল আসার আগেই তা দুর্ভাগ্যে ঝড়ে পড়ে গেছে মা। তোমাদের স্বপ্ন মাথা, তোমাদের সুখের সূর্য আর কোনোদিনও উঠবে না বাবা, কোনোদিনও উঠবে না।
ওরে না না, তিল তিল করে যে সংসার আমরা গড়ে তুলেছি, সে সংসার আমরা কিছুতেই ভেঙে যেতে দেব না। প্রয়োজন হলে বৌমার পায়ে ধরে বলবো, দোহাই বৌমা, ঘর ভেঙো না। ভেঙে দিয়েছে আমার নাবালক ছেলেটাকে মেরে হাতটা ভেঙে দিয়েছে। হায় হায় হায়, এই হারামজাদা, তুই সজিকে কি করেছিলি? কিছু বলেনি বাবা, শুধু একবার তুই বললি বাবা, শুধু একটা চুল মেরেছি। হারামজাদা, তোকে চুল মারতে কে বলেছিল? তুমি তো বললে বাবা, তোর মেয়ে তুই দোকান খোলালে বোকালা, তোর মতো ওই ওদেরকে কেউ বিয়ে করতে রাজি নয়। তাই তাই তুমি চোখ মেরে মেয়ে জোগাড় করতে গেছো? তোকে কুকুরে জোগাড় করছিস তোর কথা। আর কি বলছিস তাই বল। তো কি I love you, আমি তোমাকে ভালোবাসি। তারপর তুমি দিনে একবার তুই চোর মারলি? না, ও কি আমার গালে মারলো দিনে একবার। তা মেয়ে তোকে চোর মারলো, তা তুই মুখ বুঝে ঘরে চলে এলি? ওরা তোলে দিদি কে বললো বাবা? আমি তো শুধু তোর বলতো কেন বাবা? আমি তো তোয়ালের বাচ্চা। কোন শালা বলে তুই শুয়োরের বাচ্চা? মধু ভূতে এদের তুলের বুদ্ধি ধরলে মধু? আচ্ছা শালা গৌরীর বাচ্চা, তোর ভিটেই যদি ঘুঘু চড়াতে না পেরেছি, তা আমার নাম গুইরাম গায়েব নয়। মধু আমার এই হাত ভেঙে দিও বাবা, ঈদে থুকে আমার এই মাথা ফাটিয়ে দিল। তারা কি বললো? ফের যদি ওই পাড়ার মেয়ের পিছনে লাগে, মেরে তোর বাবার নাম ভুলিয়ে দেবো, শুয়োরের বাচ্চা। আমাকে অপমান, পঞ্চায়েতে দেবো, পুলিশে দেবো, জেলে খাটাবো। খানাবে বইরাম আজকে ওই ছোট লোকের বাচ্চা মধু বাবুরিকে বড় বাবু কেন? দেখুন, মেরে হারাম জায়গা করে ফুটি ফাটা করে দিয়েছে। বইরাম আপনি বলছেন না, শুধু এক কলম লিখে দিন, তারপরে শোরের বাচ্চাকে যদি জেল খাটাতে না পারি, তা আমার নাম গুইরাম গায়েব নয়। না না না, ওইভাবে নয়, ওইভাবে নয়। তাহলে ওই ছোট লোক মধু বাউরিকে আমি এমন উচিত শিক্ষা দেব, যাতে সারা জীবন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। যাও, ওই সত্য চক্রবর্তী মেয়ে সখীর সঙ্গেই তোমার ছেলের বোকারামের বিয়ে হবে। যেমন করে সত্য চক্রবর্তী আমার ভাই সুজনের সঙ্গে ওর মেয়ে বিয়ে দিতে চায়। একটু পায়ে ধুলো দিন বলো বাবু, একটু সারা বিয়ের কথা শুনে আমরা তুমি একটু অভিযোগ করছে। বাবা হয়ে আজ পর্যন্ত তুমি তো আমার একটা বিয়েও দিতে পারলে না, মুখে শুধু বলো বলো লেখতা। আজ বলো বাবু সত্যিকারের বাবার কাজটাই করলো। যাও, এখান থেকে বড় এই মধুকে অঞ্চল অফিসে দেখে নিয়ে এসো। ডাকতে হবে না, ডাকতে হবে না। গরু বাবু নিজে এসেছে অভিযোগ জানাতে। তার বিরুদ্ধে অভিযোগ। এই মূর্তিমান বুইরাম আর এই বোকা এই চুপ কর ছোট লোক। ইডিয়ট ছেলেকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়ে হাত ভেঙে দিয়ে এখন সাধু সাজার চেষ্টা করছে। ওই প্রসাদ থাকতো ভালো, তাই ও প্রাণ নিয়ে পালাতে পেরেছে। না পালালে কি করবে? জ্যান্ত পাকে পুঁতে ফেলতাম। ও প্রাণ নিয়ে কোনো লাভ হবে না, বিকল্প করি। বাবা বাবা আমি একটু তোর সাহস তো কম নয় মধু। গরিব খেটে খাওয়া
এই বিজন চৌধুরী যদি একবার থানায় খবর দেয় তাহলে তারপর কি অবস্থা হবে তুই জানিস? পুলিশ দেখিয়ে কোনো লাভ হবে না বিজন চৌধুরী। গরিব খেটে খাওয়া সর্বহারা মানুষের দল ছাপার নেত্রের মতো ছুটে বেড়াচ্ছে তোমাদের মতো দুপুরে জানুয়ারদের। হাতে পেলেই তারা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তারা সাবধান করে দিচ্ছে বিজন চৌধুরী, সাবধান করে দিচ্ছে বুঝি না। তৃতীয় দিন থেকে কোনো প্রোগ্রাম পাঠায় যদি সঙ্গে সঙ্গে কোনো অন্যায় অসভ্যতা করেছে তাহলে এই মধু বাউরি কিন্তু ছেড়ে কথা বলবে না। কি করবে? তোমাকে ফেলবো। আমার এই ছড়াই থাকবে, যদি পারিস তোর বগনা সামলা। শালা শালা শুয়োরের বাচ্চা মধু বাউরি আমাকে জ্ঞান দিয়ে চলে গেল। এত সাহস কোথায় পেল? আমার ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেল। তবে কি আমাদের দিন শেষ হয়ে গেল? সবে এই বিজন চৌধুরী খেলা শুরু হলো। ওরা মানুষ বিজন চৌধুরীকে দেখেছে, কিন্তু জানোয়ার বিজন চৌধুরীকে এখনো দেখেনি। ওরা দেবতা দেখেছে কিন্তু দানব দেখেনি। ওই মুসলমান মধু বাউরিকে আমি এমন শিক্ষা দেব যাতে সারা জীবন আমার বিরুদ্ধে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। দেরি নেই